দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস প্রোগ্রামে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানের চেষ্টা করে থাকি আপনাদেরকে ট্যাক্স অথবা অভিবাসন অথবা আপনাদের দৈনন্দিন জীবনে যেসব ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলোর সঙ্গে আপনারা যখন যুক্ত থাকেন সেগুলোতে আপনারা নানা রকমের সমস্যায় পড়েন, আর সেসব সমস্যা কিভাবে সমাধান করবেন তার একটা চেষ্টা থাকে আমাদের এই অনুষ্ঠানে। আর এই জন্য আমরা নিয়মিত একজন বিশেষজ্ঞ অতিথিকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করি এবং সেই অতিথি নানা রকমের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন এবং আপনারা চাইলে এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিতে পারেন। আমাদের টেলিভিশন স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন, অথবা আমাদের এই অনুষ্ঠান একযোগে সম্প্রচার হচ্ছে ফেসবুক পেজে, সেখানেও আপনারা আপনাদের মতামত দিতে পারেন, আপনাদের প্রশ্ন রাখতে পারেন। আমাদের অতিথি চেষ্টা করবেন সেই প্রশ্নের উত্তর দিতে। আজ আমরা আমাদের অনুষ্ঠানটা সাজিয়েছি একটু ভিন্ন রকম ব্যাপার নিয়ে। আপনারা জানেন যে আমেরিকাতে আপনারা যারা আছেন, আপনারা জীবনে চলার পথে নানা রকমের দুর্ঘটনার শিকার হতে পারে সেটি আপনার গাড়ি দুর্ঘটনা, হতে পারে সেটি আপনি হেঁটে চলে যাচ্ছেন সেখানে হয়তো ফল ডাউন হতে পারেন, অথবা আপনার রংফুল ডেথ হতে পারে আপনার কোনো প্রিয়জনের, আত্মীয় স্বজনের, বন্ধু বান্ধবের নানা কারণে, কিন্তু সেই সঙ্গে আবার আপনার প্রপার্টি ড্যামেজ হতে পারে। মোট কথা নানা রকমের যে সমস্যা বা যে ক্ষতির সম্মুখীন আপনি হন বা আপনি দুর্ঘটনায় পড়েন, সেই দুর্ঘটনা থেকে আপনি কিভাবে সর্বোচ্চ প্রকারের ক্ষতিপূরণ আদায় করবেন সেটি নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান। কারণ আপনি হয়তো দুর্ঘটনা আপনার যেটি হয়েছে সেটি হয়তো আর্থিক সঙ্গতি দিয়ে মেটানো সম্ভব না হলেও কিছুটা হলেও আপনার উপকারে আসে। তাই দুর্ঘটনা পড়লে কিভাবে ক্ষতিপূরণ পাবেন এইসব ব্যাপার নিয়ে আমরা আজ আলোচনা করতে চাই। আর এইসব ব্যাপারে আলোচনা করতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন অ্যাটর্নি থানন রিজভী। উনি দুর্ঘটনা সম্পর্কিত এই বিষয়গুলো নিয়ে কাজ করে থাকেন। আর রিজভী ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদ। আপনাকে আসলে যেটি হয় যে আপনি এমন একটি জায়গায় কাজ করেন, অনেক অ্যাটর্নি রয়েছে নানা রকমের ডিসিপ্লিনে কাজ করে, ডিফারেন্ট ফিল্ডে কাজ করে, ইমিগ্রেশন অ্যাটর্নি আছে বা ফৌজদারি বা বিভিন্ন কিছু, কিন্তু আপনি এমন একটি জিনিস নিয়ে কাজ করেন যেটি আসলে মানুষের মানে কি বলা যায়, মানুষের একটা সমস্যা দুর্ঘটনায় পড়ার পরে একটা মানুষ যখন দিশেহারা হয়ে পড়ে, তার জীবনের ভবিষ্যৎ যখন অনিশ্চিত হয়ে পড়ে, সেখান থেকে তাদেরকে রক্ষা করার জন্য আসলে আপনাদের মতো যারা এই দুর্ঘটনা নিয়ে কাজ করেন অ্যাটর্নিরা আসলে সহায়তা করেন, সেজন্য আপনাকে বিশেষ ধন্যবাদ আবারও। আর আমরা আজকে আলোচনাতে বললাম যে বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। সেই মধ্যে অনেকগুলো ব্যাপার রয়েছে, গাড়ি দুর্ঘটনা থেকে শুরু করে রংফুল ডেথ, ফল ডাউন, অথবা আরও যদি কোনো ব্যাপার থাকে সেগুলো আপনি অবশ্যই আমাদেরকে জানাবেন। আমি একটু শুরুতেই আপনার কাছে, আমরা যদিও বা মানে অনুষ্ঠানটা শুরু করছি, তারপরেও আমি শুরুতে একটা মানে কি বলে এটাকে অন্যরকম বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের এই সমাজে আমরা দেখি যে কিছুদিন আগে আমাদের এখানে একটি দুর্ঘটনা ঘটেছে। আমাদের নিউ ইয়র্কে একজন 19 বছরের মেয়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে। এছাড়া আমরা কিছুদিন আগে দেখলাম আলবেনিতে একটি গাড়ি দুর্ঘটনায় একই পরিবারের প্রায় 3 জন মৃত্যুবরণ করেছে। এরপরে আমরা ফ্লোরিডাতে দেখলাম মৃত্যুবরণ করেছে। তার মানে কি, মানে অনেকেই নানা কারণে মারা যাচ্ছে পরিবার, প্রিয়জন, যেটাকে আপনারা বলছেন আইনের ভাষায় রংফুল ডেথ। এখন প্রশ্ন হচ্ছে, যদি কেউ এরকম রংফুল ডেথের শিকার হয় তাহলে তার পরিবার কি কি স্টেপ অবলম্বন করলে সে মোটামুটি একটা ক্ষতিপূরণ পাবে? তাদের পরিবারে যে ক্ষতি হয়েছে সেটি হয়তো পূরণ করার নয়, তারপরও যে আর্থিক যে ব্যাপারটি রয়েছে তারা সেটি কিভাবে নিশ্চিত করতে পারে, যদি একটু আপনি বলতেন। আচ্ছা শান্ত ভাই, আমি স্টার্ট করি হচ্ছে আমাদের গার্বেজ ট্রাক যে ইনসিডেন্ট হয়েছে, আমাদের যে 19-year-old যে আমাদের মারা গেছে, আমি তারটা নিয়ে একটু বলি। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা কেস হচ্ছে আপনার মিউনিসিপ্যালিটির এগেইনস্ট। যদি এটা প্রাইভেট কোম্পানি যদি না হয়, আর এটা যদি আপনাদের সিটি, যদি এটার বিজনেস যদি সিটির হয়, বেসিক্যালি প্রাইভেট যদি কোনো পার্টিকে যদি ওরা অ্যাসাইন না করে থাকে, এটা হচ্ছে কেস এগেইনস্ট আমাদের মিউনিসিপ্যালিটি। সো রংফুল ডেথ কেসেস আমাদের আজকে আমরা অনেক ব্যাপার নিয়ে কথা বলবো। আমি একটু স্পেসিফিক্যালি আমি আপনাকে রিকোয়েস্ট করতে চাই যে আমরা আজকে একটু রংফুল ডেথ নিয়ে আমরা একটু কথা বলি। ইন জেনারেল ভাই আমি একটু ল রিলেটেড বলি যে আমাদের দিস ইজ এ কেস এগেইনস্ট দ্য মিউনিসিপ্যালিটিজ। তো মিউনিসিপ্যালিটি এগেইনস্ট আমাদের যে গভর্নিং ল আছে, জেনারেল মিউনিসিপ্যালিটি ল 50 হচ্ছে আমাদের গভর্ন করে হচ্ছে আমাদের এনি ক্লেম এগেইনস্ট আ সিটি। ভাইয়া সিটির এগেইনস্টে আমাদের ক্লেম করতে হলে আমাদের নোটিস অফ ক্লেম ফাইল করতে হবে উইদিন দ্য ফার্স্ট 90 days। তারপর হচ্ছে আমাদের রংফুল ডেথ কেসেস যেমন আমাদের পার্সোনাল ইনজুরি কেসেস যেমন আমাদের কোর্টের মধ্যে ফাইল করতে হবে উইদিন 30 days। কিন্তু
wrongful death cases গুলো আমাদের ফাইল করতে হয় উইদিন 2 years, কিন্তু যখন আমরা একটা মিউনিসিপ্যালিটি এগেইনস্ট কেস করবে তার আগে কয়েকটা স্টেপস আছে, যে প্রসিজার আছে, যেগুলো প্রসিজার করে আমরা সু করতে পারবো হচ্ছে সিটিতে। সেই প্রসিজার গুলো কি? প্রসিজারটা হচ্ছে আমাদের একটা নোটিস অফ ক্লেম ফাইল করতে হয় উইদিন দ্য ফার্স্ট 90 days, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রথম 90 days মধ্যে আমাদের নোটিস অফ ক্লেম এটা ফাইল করতে হবে। তারপর হচ্ছে আমাদের আমাদের যখন আমাদের মিউনিসিপ্যাল এগেইনস্টে সু করি, তখন আমাদের স্ট্যাচুটের লিমিটেশনটাও একটু কমে যায়। সো ফর এক্সাম্পল আমাদের পার্সোনাল ইনজুরি কেসেস ক্ষেত্রে আমাদের 1 year 90 days থাকে হচ্ছে কেসটা ফাইল করার জন্য। আজকে আমি আমি আমার দর্শকদের কাছে আমি একটু যেটা এক্সপ্রেস করতে চাই সেটা আমি একটু ডিটেইলে বলি যে আমাদের যখন এই যে গার্বেজ ট্রাকের যে ইনসিডেন্টটা হলো, এই ক্ষেত্রে আমাদের কি আমরা ফেস করব, কি লিগ্যাল ওয়াইজ মানে যে ডিফেন্সেস গুলো, যে মিউনিসিপ্যালিটি যেগুলো ডিফেন্সেস গুলো আনবে সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। মিউনিসিপ্যালিটি ফার্স্টে বলবে হচ্ছে ওরা ইমিউন কেন হবে? ইমিউন কি? এটা হয় হচ্ছে এটাকে গভর্নমেন্ট ফাংশনাল ইমিউনিটি বলি। সেটা হচ্ছে যে গভর্নমেন্টের কাজ ক্ষেত্রে যদি কেউ কোনো নেগলিজেন্স করে, যদি পলিসি মেকিং ডিসিশনের মধ্যে যদি ওরা কোনো একটা রংফুল বা কোনো একটা নেগলিজেন্স করে, তখন আমাদের হচ্ছে গভর্নমেন্টাল ইমিউনিটি ওরা আর্গিউ করে। গভর্নমেন্ট ইমিউনিটি কি? যে আমি আমাদের গভর্নমেন্টের কাজ করতেছি, তো আমি এখানে সু করতে পারবো না। ফর এক্সাম্পল আমরা যখন পুলিশ অফিসার একটা চেস করতেছে একটা গাড়িকে, যদি ওরা পুলিশ অফিসার যদি চেস করার ক্ষেত্রে যদি পুলিশ অফিসার যদি কাউকে মারে, ওদের একটা ডক্ট্রিন আছে, ওদের একটা ডিফেন্স আছে, স্ট্রং ডিফেন্স। তো এই মিউনিসিপ্যালিটি গার্বেজ ট্রাকের যদি এটা মিউনিসিপ্যালিটি ওন্ড হয়, ওরা একটা বড় একটা আর্গুমেন্ট নিয়ে আসবে যে এটা আমরা একটা পাবলিক কাজ করতেছিলাম, সো আমরা এখানে তোমরা আমাদেরকে সু করতে পারবা না। কিন্তু এখানে একটা স্পেশাল এখানে একটা জিনিস আছে। জিনিসটা হচ্ছে যে আমাদের, হ্যাঁ, ওরা এই ডিফেন্সটা আর্গিউ করবে, কিন্তু আমাদের হচ্ছে এখানে আমরা এই কাউন্টার আর্গুমেন্টটা দিব হচ্ছে যে না, গভর্নমেন্ট ইমিউন হয় ওই সময় যখন হচ্ছে ওরা পলিসি মেকিং, কোন ডিসিশন মেকিং যে কাজের মধ্যে যদি কোনো একটা রং করে। কিন্তু এখানে তো ডিসিশন মেকিং করে রং করে নেই। এখানে রংটা কি করছে? ওরা গাড়িটা ব্যাক করছে হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট একজন মারা গেছে। যেটা তো গভর্নমেন্টের এখানে কাজ না। এই কাজটা একটা প্রাইভেট কোম্পানিও কিন্তু করতে পারতো, রাইট? একটা প্রাইভেট কোম্পানি একটা করতে পারতো এই কাজটা। তো এই যে কাজটা যে একটা প্রাইভেট কোম্পানিও করতে পারে, কিন্তু গভর্নমেন্ট যেটা করতেছে, ওরা ওই ক্ষেত্রে এই আর্গুমেন্টটা ওরা করতে পারবে না। তাহলে আমাদের এই দিক দিয়ে আমরা একটু স্ট্রং আছে আমাদের পজিশনটা, যে হ্যাঁ এটা ওরা অফকোর্স এটা আর্গিউ করবে যে হ্যাঁ আমাদের এটা গভর্নমেন্ট ইমিউনিটি আছে, কিন্তু আমরা এটা আর্গিউ করবো যে তোমাদের এটা গভর্নমেন্ট ইমিউনিটি নাই। কারণ হচ্ছে তোমার ড্রাইভার নেগলিজেন্ট ভাবে গাড়ি চালাইছে। কারণ কি? ভেহিকল ট্রাফিক ল তো সবার জন্য অ্যাপ্লাই হয়। এটা এমন না যে ঠিক আছে, যেটা তো গভর্নমেন্টের একটা ট্রাক গার্বেজ ট্রাক ছিল, সো ভেহিকল এন্ড ট্রাফিক ল যেটা আমাদের স্পিডিং টিকেট, রাইট অফ ওয়ে টিকেট, এইসব যে টিকেট গুলো পাই আমরা, সেই টিকেট গুলো কাজ হবে না। নো, অবশ্যই কাজ হবে। কারণ একটা গভর্নমেন্টের ভেহিকলও কিন্তু ওরা ভেহিকল ট্রাফিক ল ওইটার মধ্যে ওদের মেনে চলতে হয়। তবে একটু স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, আগে সিটি কেন ফার্স্টে? না, আপনি যে বললেন যে গভর্নমেন্ট গাড়ি বা যে কোনো গাড়িকে রুলস মেনে চলতে হয়, কিন্তু আমরা সাধারণত অনেক সময় দেখি যে এটা তো একটি যেটি আমরা মানে অনেকে জেনেছে, কিন্তু এর বাইরে অনেক সময় এমন হয় যে বিশেষ করে গাড়ি দুর্ঘটনার ক্ষেত্রে নিউ ইয়র্কের মতো ব্যস্ত শহরগুলোতে যে গাড়িটি হিট করছে সেই গাড়িটি থাকছে না বা সেই গাড়িটি চলে যাচ্ছে, স্পটে অপেক্ষা করছে না, এবং পুলিশ রিপোর্ট যখন দিচ্ছে সেখানে পুলিশ সঠিকভাবে রিপোর্ট দিচ্ছে না, তাই অনেকে বঞ্চিত হয়। সেক্ষেত্রে একজন ভিকটিম আসলে কিভাবে তার এই জিনিসটি সর্বোচ্চ প্রকারের ক্ষতিপূরণ নিতে পারে, যদি বা সে ওই গাড়িটি আইডেন্টিফাই করতে পারেনি অথবা পুলিশের পক্ষ থেকে সেভাবে সঠিক রিপোর্ট দেয়া বা আন্তরিকতার যে অভাবের ব্যাপারটি অনেকেই বলে থাকেন, অভিযোগ করে থাকেন, সেক্ষেত্রে একজন ভিকটিম আসলে কি কি পদ্ধতি গ্রহণ করবে বা কি করার আছে? যদিও একটি আপনি বলতে পারেন যে ড্যাশ ক্যামের কথা, কিন্তু সবার গাড়িতে তো আসলে ড্যাশ ক্যাম থাকে না। আমি তাহলে একটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স একটা বলি। একজন কাজ থেকে বাসা যাচ্ছিল, তো একটা গাড়ি এসে ওকে মেরে তারপর চলে গেছে। পাশে একটা ফায়ার ডিপার্টমেন্ট ছিল। তো ফায়ার ডিপার্টমেন্ট যে ছিল, আমরা রিকোয়েস্ট করছি ফায়ার ডিপার্টমেন্টকে ভিডিওটা শেয়ার করার জন্য, ওদের কাছে যদি ভিডিও থাকে। ফায়ার ডিপার্টমেন্ট বলছে যে তাহলে আমাদের কাছে কোনো ভিডিও নাই। পুলিশ অফিসার আমার ক্লায়েন্ট কোনো রেকর্ড করতে পারেনি। তো আমার তো ক্লায়েন্ট পেডেস্ট্রিয়ান, আমার ক্লায়েন্ট ছিল হচ্ছে রাস্তায় হাঁটছিল, ওই ক্ষেত্রে হচ্ছে গাড়িটা ওকে হিট করছে। তো ওই ক্ষেত্রে তো আমার ক্লায়েন্ট উঠেই তো সাথে সাথে প্লেট ছবি তুলতে পারে নাই,
পাশে কোনো উইটনেস ছিল না যে প্লেটটা দেখছে। এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা করতে পারি যে আমরা তার পার্সোনাল ইন্স্যুরেন্সের যদি পেডিস্ট্রিয়ান যে ছিল তার ইন্স্যুরেন্সের এগেইনস্ট আমরা একটা ক্লেম করতে পারি, যেটাকে বলি হচ্ছে আমরা আনইনশিওর্ড ক্লেম, আনইনশিওর্ড মোটরিস্ট ক্লেম। আবার যদি পেডিস্ট্রিয়ানের যদি নিজেরও যদি কোনো গাড়ির ইন্স্যুরেন্স না থাকে, তখন আমরা ওই ক্ষেত্রে কি করব? তখন ওই ক্ষেত্রে আমরা করবো কি, আমরা ওই যে মোটর ভেহিকল অ্যাক্সিডেন্ট ইন্ডেমনিফিকেশন কর্পোরেশনের আন্ডারে একটা ক্লেম করব, কিন্তু এটা পলিসি লিমিটস হচ্ছে যেমন ক্যাপ, যে আমার যে পেডিস্ট্রিয়ান যে ক্লায়েন্টটা ছিল, ওই ক্লায়েন্টের একটা আঙ্গুলের একটা বড় একটা সার্জারি করতে হয়েছে, কিন্তু এই কেসের ভ্যালু ইজ প্রবলি $150,000, কিন্তু আমার ক্লায়েন্ট পাইলো হচ্ছে মাত্র $25,000। কেন পাইলো? কারণ এমভিআইসি যদি কোনো ইন্স্যুরেন্স না থাকে, যে গাড়ি আপনাকে হিট করছে আপনার পার্সোনাল যদি কোনো ইন্স্যুরেন্স না থাকে, তখন আমরা এমভিআইসি এর এগেইনস্ট একটা ক্লেম করতে পারি। এমভিআইসি একটা ক্লেমের যে পলিসি লিমিটস হচ্ছে মাত্র 25,000। 25,000 বেশি আমি এটা নিতে পারবো না। তার মধ্যে ওই 25,000 নিতেও আমাদের অনেকগুলা স্টেপস ফলো করতে হয়। ফর এক্সাম্পল হচ্ছে আমাদের মিউনিসিপ্যালিটির এগেইনস্টে যেমন নোটিস অফ ক্লেমটা ফাইল করতে হবে উইদিন ফার্স্ট 90 days। সেম মোটর ভেহিকল অ্যাক্সিডেন্ট ইন্ডেমনিফিকেশন কর্পোরেশনের আন্ডারেও আমাদের ফার্স্ট 90 days এর মধ্যে একটা ক্লেম করতে হয় যদি এটা ডিফেন্ডেন্টটা আননোন হয়। আর ফর এক্সাম্পল হচ্ছে যদি থানন যদি আরেকজনকে মারে, এবং থাননের ইন্স্যুরেন্স যদি আমরা না পাই আফটার 1 or 2 months or 3 months, তখন ওই ক্ষেত্রে আমরা 180 days থাকে। 180 days এর মধ্যে যদি আমাদের ডিফেন্ডেন্টের নোন থাকে, আর যদি ডিফেন্ডেন্ট আননোন থাকে, তখন আমাদের ফাইল করতে হয় হচ্ছে ফার্স্ট 90 days, ওটাকে বলে হচ্ছে নোটিস অফ ইন্টেনশন টু মেক আ ক্লেম। এটা ক্ষেত্রে হচ্ছে যেখানে হচ্ছে যদি কোনো ইন্স্যুরেন্স যদি আমরা না পেলাম, হিট এন্ড রান ছিল, আর যদি হিট এন্ড রানও যদি না হয়, যদি আমি ইন্স্যুরেন্সও যদি না পাই, তারপর আমি এমভিআইসি এর এগেইনস্টে আমরা একটা ক্লেম করব। আচ্ছা, এটি তো হচ্ছে আপনি বললেন ইন্স্যুরেন্সের বিরুদ্ধে করবে, এটা গেল একটা দিক। আবার অনেকে দেখা যাচ্ছে যে এই যে ক্ষতিপূরণের ব্যাপারটি দুটো ভাগে হয়তো ভাগ করা যায়, যেমন একটি আপনি বললেন যে মেডিকেল পারপাসের জন্য খরচ হয়েছে বা তার যে ফিউচারে যে ইম্প্যাক্ট হবে সেটি আবার হচ্ছে গাড়ির জন্য। তো এই যে দুটো ভাগের সেটা আপনারা কিভাবে নিশ্চিত করেন? আচ্ছা, এখন যদি এটা হিট এন্ড রান হয়, হ্যাঁ, এটা যদি একটা হিট এন্ড রান হয়, যদি আমার গাড়ির যদি ক্ষতিপূরণ হয়, তাহলে কিন্তু আমার যদি ক্লায়েন্টের যদি ফুল কভারেজ না থাকে, তাহলে এই গাড়ির কেউ ঠিক করা দিবে না। কিন্তু ইনজুরি ক্লেমটা স্টিল হবে, কারণ কি নিউ ইয়র্ক স্টেটে যদি আমরা একদম একদম লো কভারেজও কিনি, আমাদের আনইনশিওর্ড মোটরিস্ট ক্লেম থাকবে। সো ফর এক্সাম্পল যদি থানন এগেন যদি আবার যদি মারে হচ্ছে শান্ত ভাইয়াকে, সো থাননের ইন্স্যুরেন্স কোম্পানি ডিসক্লেম কভারেজ করছে, কারণ থানন ইন্স্যুরেন্স পে করে নাই, প্রিমিয়াম পে করে। তো এখন শান্ত ভাই কি করবে? শান্ত ভাই এখন একটা ইউএম ক্লেম করবে হচ্ছে তার ওন ইন্স্যুরেন্সের এগেইনস্টে, আনইনশিওর্ড মোটরিস্ট ক্লেম। কিন্তু যদি শান্ত ভাইয়ের যদি ফুল কভারেজ না থাকে, তখন ওই ক্ষেত্রে শান্ত ভাইয়ের গাড়ি কেউ ঠিক করে দিবে না। আর যেটা ওয়েজ লস আর হচ্ছে নো ফল বেনিফিট, যদি শান্ত ভাই যদি অনেক ইনজুর্ড হয়, অফকোর্স ওটা তো $50,000। নিউ ইয়র্ক স্টেট হচ্ছে নো ফল স্টেট। তো নো ফল স্টেট মানে হচ্ছে যে যে গাড়িতে আপনি ছিলেন সেই গাড়ি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি, সেই ইন্স্যুরেন্স কোম্পানি আপনার মেডিকেল বিলসও পে করবে, প্লাস হচ্ছে আপনি যে এভরি মান্থ আপনার $2,000 করে যে আপনি ইন্স্যুরেন্স যদি আমরা ক্লেম করতে পারি ওয়েজ লসের জন্য, সেই $2,000টাও ইন্স্যুরেন্স কোম্পানিটাই পে করবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটি হচ্ছে আমাদের অনেক দর্শকরা জানতে চায়, যেমন কোনো একজন মানুষ বা কোনো একজন গাড়ি চালক সে একটি অ্যাক্সিডেন্ট করেছে এবং সে এরই মধ্যে সেটার জন্য ক্লেম করেছে এবং আপনাদের যে পদ্ধতিগুলো সেগুলো সব মেনটেন করছে, কিন্তু ইন দ্য মিন টাইম উইদিন 2 months 3 months বা 6 months মধ্যে সে আবার অ্যাক্সিডেন্টের শিকার হলো। সেক্ষেত্রে সে দুটো অ্যাক্সিডেন্টের মাঝামাঝি সময়ে সে যদি পরে দ্বিতীয়টার জন্য আবার ক্লেম করে, তাহলে কি প্রথমটাতে কোনো ইম্প্যাক্ট পড়ে কিনা বা এভাবে করা যায় কিনা? Yes, excellent question. The main সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বডি পার্ট। যে আমি আগে যে অ্যাক্সিডেন্টটা করছি, সেই অ্যাক্সিডেন্টে যদি আমি আমার নেক এন্ড ব্যাক ব্যথা পাই, তখন সেকেন্ড অ্যাক্সিডেন্টটাতে যদি আমি আবার নেক এন্ড ব্যাক ব্যথা পাই, তখন কি করবে যে আগে এখন তো আমার ইন্স্যুরেন্স কোম্পানি ধরেন প্রোগ্রেসিভ, তো প্রোগ্রেসিভ বলবে যে থানেন আমি তোমার প্রথম ক্লেমটা আমি ক্লোজ করে দিব, সেকেন্ড ক্লেমটা আমি ওপেন রাখবো, কারণ তুমি সেম জায়গাতে তুমি ব্যথা পাইছো। তখন একটা সমস্যা হয়। সমস্যাটা হচ্ছে ফার্স্ট কেসটা তো হচ্ছে আমার একটা ডিফেন্ডেন্টের এগেইনস্টে, একটা মানুষের এগেইনস্টে, সেকেন্ড কেসটা হচ্ছে আরেকটা মানুষের এগেইনস্টে। এখন যদি আমার ইন্স্যুরেন্স কোম্পানি যদি আমি খালি মেডিকেল বিলস যদি পে করাই হচ্ছে সেকেন্ডটার জন্য, তাহলে ফার্স্টের জন্য কিন্তু আমার কোনো ট্রিটমেন্ট হলো না। তখন আমি কি করবো? ফার্স্টের যদি আমি ব্যথা পাইছিলাম ঠিকই ফার্স্টের, কিন্তু সব ট্রিটমেন্ট পে করছে হচ্ছে যখন ইন্স্যুরেন্স কোম্পানি যখন আমাদের সাথে নেগোশিয়েট করে, তখন আমরা দেখছি ও না, তোমার ফার্স্ট অ্যাক্সিডেন্টের জন্য কোনো পেই করো নাই, সব তো তোমার সেকেন্ড অ্যাক্সিডেন্টের জন্য পে করছো। ফার্স্ট অ্যাক্সিডেন্টের জন্য তখন আমার একটা সমস্যা হয় যে তখন আমার ক্লেমগুলো তখন ওরা বলে যে তোমার এটা ভ্যালু অনেক কম, কারণ সব অ্যাক্সিডেন্ট রিলেটেড হচ্ছে সেকেন্ডটাতে। এর জন্য যদি কোনো ডিফারেন্ট যদি বডি পার্ট হয়, অন দ্য আদার হ্যান্ড, যে আমি নেক এন্ড ব্যাক ব্যথা পাইছিলাম হচ্ছে ফার্স্টটাতে, সেকেন্ডটাতে আমি ব্যথা পাইছি হচ্ছে আমার শোল্ডার সহ,
তখন কি হয়, তখন আমি ফার্স্ট কেসের জন্য আমি তখন নেক এন্ড ব্যাকটা আমি ট্রিটমেন্ট করাবো, আর শোল্ডারটার জন্য আমি ট্রিটমেন্ট করাবো হচ্ছে আমার সেকেন্ড অ্যাক্সিডেন্টের জন্য। তো এইটা একটা হিউজ প্রবলেম যে আপনাদের বডি পার্ট যদি সেম হয়, আমি বলবো যে আপনাদের একটা ক্লিনিক খুলে রাখা উচিত যদি সেম বডি পার্ট হয়। আর যদি একটা দুইটা বডি পার্ট যদি একটু ডিফারেন্ট হয়, তখন আমি বলবো যে আপনি সেকেন্ড একটা ক্লিনিক আপনি অবশ্যই খুলবেন যেটা আপনি ইনজুর্ড হয়েছে। আচ্ছা, এইটা গেলো একটা দিক। আবার আমাদের এই কমিউনিটিতে একটা জিনিস প্রচলিত আছে, অনেকে অ্যাক্সিডেন্ট করার পরে আপনার পুলিশ রিপোর্ট করতে চায় না বা ক্লেম করতে চায় না, যেটাই প্রচলিত যে ইন্স্যুরেন্স বেড়ে যাবে, এরকম একটি ব্যাপার প্রচলিত আছে। তো এইটা আপনি একজন অ্যাটর্নি হিসেবে এটাকে কিভাবে দেখেন? আসলে কি এটা সত্য কিনা? কারণ একটা মানুষ যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানে তার ক্ষতিপূরণের থেকে কি ইন্স্যুরেন্সের মূল্য অনেক বেশি কিনা, বা এটা আসলে কিভাবে নির্ধারণ করে? Again, good question. এখন আমরা কি করতে পারি সেই ক্ষেত্রে? আমার ইন্স্যুরেন্স কোম্পানি যে মেডিকেল বিলস গুলো পে করছে, ফর এক্সাম্পল আগেন আমরা শান্ত ভাই আর হচ্ছে থাননের ইনসিডেন্টে যাই, কি করলো, থানন মারলো হচ্ছে পিছন দিয়ে শান্ত ভাই। সো শান্ত ভাইয়ের এখন মেডিকেল বিলস পে করলো হচ্ছে $10,000 শান্ত ভাইয়ের ইন্স্যুরেন্স কোম্পানি। তাহলে এই ইন্স্যুরেন্স কোম্পানিটা কি করবে, আমার ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে এই টাকাটা আবার ফেরত নেবে। তাহলে কি হলো, তাহলে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু জিরো পে করলো। আমার গাড়িও ঠিক করে দিল হচ্ছে আমার ইন্স্যুরেন্স কোম্পানি। আমার ইন্স্যুরেন্স কোম্পানি আপনার জন্য একটা পেইন এন্ড সাফারিং পার্সোনাল ইনজুরি যে আমরা সেটেলমেন্টটা বলি, ওইটা পে করলো। প্লাস হচ্ছে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি যেটা মেডিকেল বিলস গুলো পে করছে, সেটা আবার সাবরোগেট করে ওইটা আমার কাছ থেকে আবার নিয়ে নিল। তাহলে কি হলো, আপনার ইন্স্যুরেন্স কিন্তু জিরো পে করলো। তাহলে কিন্তু আপনার ইন্স্যুরেন্স বাড়ার কোনো কারণই নেই। কিন্তু এখানে যদি লাইবিলিটি যদি একটু ডিসপিউটেড থাকে, আমি আরেকটা ড্রাইভার শান্ত ভাই যদি আবার সেম ভাবে আগাচ্ছি, এখানে আমি একটু বামে গেলাম, শান্ত ভাই একটু ডানে গেল, দুজন আবার অ্যাক্সিডেন্ট করলাম, তখন কি হলো, ওরা করবে কি যে ওরা একটা ইন্টার কোম্পানি আরবিট্রেশন করবে। ইন্স্যুরেন্স কোম্পানি ইন্টার কোম্পানি একটা আরবিট্রেট করে তখন ওরা ডিটারমাইন করবে যে ঠিক আছে, খানন 50% ফল্ট, শান্ত ভাই 50% ফল্ট। তখন শান্ত ভাই ইন্স্যুরেন্স কোম্পানি যে মেডিকেল বিলস গুলো পে করবে তখন আমার কাছ থেকে নিবে না। আমার ইন্স্যুরেন্স কোম্পানি যে মেডিকেল গুলো পে করলো তখন কিন্তু শান্ত ভাই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে নিবে না। তখন কি হলো, আমার ইন্স্যুরেন্স কোম্পানি পে করলো প্লাস শান্ত ভাই ইন্স্যুরেন্স কোম্পানি পে করলো। কিন্তু লায়াবিলিটি যখন ইন্স্যুরেন্স প্রিমিয়াম একমাত্র বাড়ে যদি এটা আপনার রিপিট অফেন্ডার হয়। আমরা এই ওয়ার্ডটা বলেছি রিপিট অফেন্ডার। রিপিট অফেন্ডাররা কারা? রিপিট অফেন্ডাররা হচ্ছে যারা এরকম রেগুলার একটা ক্লেম করে, রেগুলার একটা ক্লেম করতেছে, দুদিন পর একটা অ্যাক্সিডেন্ট করতেছে, দুদিন পর একটা ক্লেম করতেছে। ওরা তখন একটা ইন্স্যুরেন্স কোম্পানি যে আইএসও সার্চ আছে, ওই সার্চ দিয়ে ওরা বের করতে পারে যে একটা ক্লায়েন্টের বা একটা ইনস্যুরের কয়টা ক্লেম আছে অনগোয়িং বা প্রিভিয়াস কত হয়েছে। তো আমরা যখনই নেগোশিয়েট করি একটা কেস, ওরা সবসময় আগে বলে, ও থানুন তোমার ক্লায়েন্টের তো আগে একটা 3 বছর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এটা আমার আইএসও রিপোর্টে আছে। তো ওদের কাছ থেকে আমরা লুকাতে পারি না আমরা কিছু। তো ওরা সবসময় ওরা জানতে পারে যে ঠিক আছে, ওদের যদি আগে একটা ক্লেম থাকে ওরা জেনে যাবে। কিন্তু একটা মানুষের তো কপাল, ইটস লাক, তাই না? এখন আমি দুর্ঘটনা তো আসলে বলে কয়ে আসে না, দুর্ঘটনা যে কোনো সময় হতে পারে। তাহলে ভাই আমার একটা মানুষের দুইবার অ্যাক্সিডেন্ট হতে পারে সেম মাসে, এটা তো পুরোপুরি আল্লাহর হাতে। এখানে তো আমাদের এখানে কিছু করার নেই। সো ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাড়াটা আই নো এটা হচ্ছে সবাই একটু টেনশনে থাকে যে না আমার ইন্স্যুরেন্সটা বেড়ে যাবে। কিন্তু যদি আমি যেটা আপনাকে বললাম যে আপনাদের যদি লায়াবিলিটি অ্যাবসলিউটলি ক্লিয়ার থাকে, তা আপনার ইন্স্যুরেন্স বাড়বে না। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার ইন্স্যুরেন্স করে যদি মেডিকেল বিলগুলো যেটা পে করতেছে সেটা কিন্তু ওই ড্রাইভার থেকে অলরেডি সাবরোগেট করে ওরা নিয়ে নিচ্ছে। অন দ্য আদার হ্যান্ড ওরা যদি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি যদি আপনার গাড়ি ঠিক করা দেয়, ওই ক্ষেত্রে কিন্তু সাবরোগেট করে ওটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ওরা নিয়ে নেবে। তো আপনাদের যদি লায়াবিলিটি যদি ক্লিয়ার থাকে তাহলে আপনাদের কোনো টেনশন নাই। আচ্ছা, এটা গেলো একটা ব্যাপার। আরেকটা হচ্ছে আমাদের যারা এরকম ক্লেম করছে এই দুর্ঘটনার জন্য, সেটি সাধারণত সেটেল হতে কত দিন বা কত সময় লাগতে পারে, নাকি এটি ইচ্ছাকৃতভাবে আপনার যারা বিপরীত পক্ষ রয়েছে তারা বাড়িয়ে নিতে পারে না, মানে সেটি মানে অ্যাপ্রক্সিমেটলি কত টাইম ফ্রেমটা কেমন, মানে যদি কোনো মানুষ এরকম দুর্ঘটনার শিকার হয় তাহলে কত দিনের মধ্যে সে ক্ষতিপূরণ পেতে পারে? এটা ডিপেন্ড করবে হচ্ছে দুইটা জিনিস। একটা জিনিস হচ্ছে যে আপনার ইনজুরিজ গুলো কি, আর সেকেন্ড হচ্ছে আপনার পলিসি লিমিটস কত আছে ওই ড্রাইভারের, বা আপনার নিজের কত পলিসি লিমিটস আছে। সো এখন যদি আমার অ্যাক্সিডেন্ট হলো, আমার হাত একটা ভেঙে গেছে, এখন যে ড্রাইভার আমাকে হিট করছে সেই ড্রাইভার আছে হচ্ছে 2550, আর আমার নিজের আছে হচ্ছে 2550। তাহলে আমার এসইউএম ক্লেম, যেটা হচ্ছে আমরা বলি যে সাপ্লিমেন্টাল আন্ডার ইনশোর্ড ক্লেম বা ইউআইএম আন্ডার ইনশোর্ড মোটরিস্ট ক্লেম, সেই ক্লেমটা নাই, কারণ আমারও 25 আছে, ওই ড্রাইভারের 25 আছে। তুই ক্ষেত্রে আমি কি করবো, যেহেতু আমার একটা ফ্র্যাকচার আছে, আমি অ্যাজ এন অ্যাটর্নি আমি কি করবো, যে সাথে সাথে এটা কেসটা আমি সেটেল করে ফেলবো।
কারণ আমি 1 বছর টেনে কোনো আমার কোনো লাভ নেই। কিন্তু সেম একটা জিনিস, আমাকে একটা ট্রাক মারলো, আমাকে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হলো, সেই ট্রাকের আমার একটা হাত বা একটা ফ্র্যাকচার হলো। তখন আমি কি করবো যে আমি এই ট্রাকের টাকা $1 মিলিয়ন পলিসি আছে, আমি তো এটা রাইট অ্যাওয়ে সেটেল করবো না। কারণ হচ্ছে আমি আমার ক্লায়েন্টকে বলবো যে তুমি সুন্দর হও, ঠিক হও, সুস্থ হও, পুরোপুরি 100% তুমি যেদিন সুস্থ হবা সেদিন তুমি বলবা যে থানান আমি আমার কেসটা আমি সেটেল করতে চাই, তার কারণে আমি এটা সেটেল করবো না। তাহলে আমি কি হলো, আমি দুইটা জিনিস দেখলাম, আমার ইনজুরিজ গুলো কি, আর হচ্ছে আমার ওই ড্রাইভারের পলিসি লিমিটস কত আর আমার পলিসি লিমিটস কত। ওই ড্রাইভার যদি 25 মানে স্টেট মিনিমাম যদি হয়, যদি 25-50 হয়, তখন আমি এটা তাড়াতাড়ি কেস সেটেল করে ফেলবো। আর যদি ওই ড্রাইভার যদি $1 মিলিয়ন হয়, তখন আমি এই কেসটাকে আমি আরো একটু লেন্দি করবো, আমার ক্লায়েন্টকে যেন আমার মেডিকেল গুলো যেন একটু প্রপারলি ভাবে বিলড হয়, ওইভাবে আমি সেটেল করবো। আচ্ছা, এটা গেলো একটা ব্যাপার। আর আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই যে আমাদের অনেকে তো ইন্টারস্টেট গাড়ি চালায়, যেমন এখানে যে সামার আসছে, এক স্টেট থেকে আরেক স্টেটে চলে যাচ্ছে ড্রাইভ করে। আমার প্রশ্ন যেটি ব্যক্তিগতভাবে, সেটি হচ্ছে যদি কোনো একজন মানে নিউ ইয়র্কের ড্রাইভার কিন্তু তিনি অ্যাক্সিডেন্টটা করেছেন নিউ জার্সিতে, আর সেক্ষেত্রে উনার পদ্ধতিগুলো কি হতে পারে, বা উনার ক্ষতিপূরণ পাওয়ার পদ্ধতিটা কি নিউ ইয়র্কের স্টেট নিয়মে হবে নাকি নিউ জার্সির স্টেট নিয়মে হবে, অথবা সে নিউ জার্সির যে পুলিশ রিপোর্ট সেটির উপরে ডিপেন্ড করবে, বা নিউ জার্সির যে গাড়িটি হিট করেছে সেটির পলিসির উপর নির্ভর করবে? একটু যদি এটা ক্লিয়ার করতেন। বা অনেকে এই প্রশ্নটা থাকে যে অনেকে অন্য স্টেটে গিয়ে অ্যাক্সিডেন্টের শিকার হন, সেক্ষেত্রে তারা কি করবে? আমাদের আউট অফ স্টেট যেমন অনেক ক্লায়েন্টস কি হয়, যে ওরা পেনসিলভেনিয়াতে গাড়ি যাচ্ছিল, বা আলবানিতে সরি নিউ জার্সিতে যাচ্ছিল, ওই সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। সো আমার যে ক্লেমটা, টর্ট ক্লেমটা এগেইনস্ট যে ড্রাইভারটা, ওইটা নিউ জার্সি, পেনসিলভেনিয়া। সো আমিও যদি এই কেসটাকে সাইন আপ করি, যদি আমি এটা মানে কেস ফাইল করার আগে যদি আমি এটা সেটেল না করতে পারি, তখন কিন্তু আমার একটা নিউ ইয়র্ক সিটির আমার একটা নিউ জার্সির বা একটা পেনসিলভেনিয়ার একটা অ্যাটর্নির সাথে আমি কাজ করবো একসাথে। কারণ ও পেনসিলভেনিয়াতে যে অ্যাডমিটেড, ওর এই সামাজ কমপ্লেন বা ওর নাইসেফে ওর এটা ফাইল করতে হবে, আমি কিন্তু এটা ফাইল করতে পারবো না, বিকজ আমি হচ্ছে অ্যাডমিটেড ইন নিউ ইয়র্ক স্টেট অনলি। সো আমার পেনসিলভেনিয়া স্টেট একটা অ্যাটর্নি লাগবে, যদি এটা আমি সেটেল না করতে পারি প্রিলে। মোস্ট অফ দ্য টাইম কি হয়, আমাদের কেসগুলো সেটেল হয়ে যায় যদি অল্প বেশি ইনজুরিজ থাকে, অল্প পলিসি থাকে। তো যেমন 3 বছর হওয়ার আগে আমি থ্রেট দিই অ্যাডজাস্টারদেরকে যে হেই, আমি কিন্তু কেস করে দিব, আমাকে পুরো টাকা দাও, আমি কিন্তু কেস করে দিব, পুরো টাকা দাও। যদি আমার ক্লায়েন্ট যদি হ্যাপি, আমার ইন্স্যুরেন্স আমি পুরো টাকা নিলাম, তাহলে কি আমার এটা কেস শেষ, ডিসমিস। আমি নিউ ইয়র্ক আমার এটা কেস আমার সু করতে হলো না। কিন্তু ক্লায়েন্ট হ্যাপি না, অল্প টাকা পে করতেছে, পুরো টাকাও দিচ্ছে না, তখন আমার পেনসিলভেনিয়া একটা অ্যাটর্নিকে ইউজ করতে হবে, নিউ জার্সির একটা অ্যাটর্নিকে ইউজ করতে হবে যে তোমরা আমার জন্য একটা সামাজ কমপ্লেন্ট ফাইল করো। এটা হইলো হচ্ছে বিআই এগেইনস্ট। এখন আমার পলিসি হচ্ছে মানে যে গাড়ি আমাকে হিট করলো, এখন আমি যে গাড়ি আমাকে হিট করলো ওর কাছ থেকে আমি 25,000 নিয়ে নিলাম, তাহলে আমার এটা কোর্টের কেস ফাইল করতে হলো না। এখন আমার ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আমার পলিসি হচ্ছে 100-300, তার মানে হচ্ছে আমি আরো $75,000 নিতে পারবো আমার পার্সোনাল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। ওই ক্ষেত্রে আমি নিউ ইয়র্ক স্টেটে আমরা সবকিছু করতে পারবো, কারণ হচ্ছে এটাকে এখন তখন কন্ট্রাকচুয়াল একটা ক্লেম হয়ে যায়, ওটা টর্ট থাকে না, তখন এটা কন্ট্রাক্টের আন্ডার হয়তো। তো আমার যদি পলিসিটা কিনা থাকে নিউ ইয়র্ক স্টেটে, তখন হচ্ছে আমি নিউ ইয়র্ক স্টেটের থেকে আমি এটা নিউ ইয়র্ক স্টেটের ইন্স্যুরেন্স ল প্লাস নিউ ইয়র্ক স্টেটের কন্ট্রাক্ট ল, এই জিনিসগুলো হচ্ছে গভর্ন করবে, তখন আর টর্ট গভর্ন করবে না। টর্ট হচ্ছে সবসময় যেখানে হচ্ছে যে প্লেস অফ লস, মানে যেখানে এই ইনসিডেন্টটা হয়েছে। আর সাম ক্লেম আমার ইন্স্যুরেন্সের এগেইনস্টে যদি ক্লেম করি, ফর এক্সাম্পল যদি ওই ড্রাইভার যদি কোনো ইন্স্যুরেন্স পেলাম না, যে আমাকে রিয়ার এন্ড করছে, যে আমাকে রিয়ার এন্ড করছে, এখন ওই ড্রাইভার ইন্স্যুরেন্স নাই, এখন আমি আমার ইন্স্যুরেন্সের এগেইনস্টে ক্লেম করতেছি, যেটা আনইনসিওরড মোটরিস্ট ক্লেম বলি, সেটা ক্ষেত্রে আমার নিউ ইয়র্ক স্টেটে আমাদের নিউ ইয়র্ক স্টেটের ল আমাদের গভর্ন করবে। আচ্ছা, সেক্ষেত্রে লোকেশন একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। থানুর ভাই, আমাদের একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা একটু প্রশ্নটা নিয়ে আপনার সঙ্গে বাকি আলোচনায় আসছে। দর্শক কে আছেন, আপনি নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, অগ্রিম শুভ নববর্ষ। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও শুভ নববর্ষ। হ্যাঁ, আপনি প্রশ্নটি করুন। থ্যাংক ইউ। আমি জামাইকা থেকে কল করেছিলাম। আসলে আমি একটা ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম যে কোম্পানির যে কোনো অ্যাক্সিডেন্টও কি আমরা যে করে ঋণ করতে পারবো? সেই রকম ধরেন কোম্পানিতে আমরা কাজ করি, সেই ক্ষেত্রে আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হইলো, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তার কাছে যাব,
এটা যদি উনি বলতেন তাহলে আমাদের উপকৃত হতাম। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান দেখুন, আমাদের অতিথি উত্তর দিবে। থানুন ভাই, আমরা প্রশ্নটি আপনি শুনলেন বোধহয় যে উনি বুঝাতে হয়তো চেয়েছেন যে উনি যেখানে কাজ করেন, মানে কাজের ওয়ার্ক প্লেসে যখন উনি ইনজুরি শিকার হচ্ছেন, উনি কিভাবে যাবেন, কার কাছে যাবেন বা কিভাবে ক্ষতিপূরণ পাবেন। এখানে কিরকম টাইপের ক্ষতি অ্যাক্সিডেন্ট, এটা কি গাড়ি অ্যাক্সিডেন্ট হলো নাকি না হচ্ছে স্লিপ এন্ড ফল হলো? না, উনি বলছেন কোম্পানি, দ্যাট মিনস হচ্ছে উনি যেই কোম্পানিতে কাজ করে বা চাকরি করছে সে কোম্পানিতে হয়তো কোনো কারণে সে কাজের ক্ষেত্রে বা পড়ে যাওয়া বা কাজের কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা বা যে কোনোভাবেই ওনার ওয়ার্ক প্লেসে যদি উনি কোনো ইনজুরি শিকার হন, তাহলে সেভাবে কিভাবে সে ক্ষতিপূরণ পাবে। এটা হচ্ছে ক্লিয়ারলি একটা ওয়ার্কার্স কম্প কেস। যদি হচ্ছে আমি ম্যাকডোনাল্ডস এ ধরেন আমি জব করতেছি, ম্যাকডোনাল্ডস এ যদি আমি নিজেই কাজ করতে গিয়ে যদি আমি নিজেই ব্যথা পাই, তখন এটা আমার একটা পার্সোনাল ইনজুরি ক্লেম হইলো না, তখন এটা একটা ওয়ার্কার্স কম্প ক্লেম হয়ে যাবে, স্ট্রিক্টলি ওয়ার্কার্স কম্প। তাহলে আমার হচ্ছে ওয়ার্কার্স কম্প অ্যাটর্নি লাগবে, ওয়ার্কার্স কম্পের আন্ডারে আমার ফাইল করতে হবে। আর ওয়ার্কার্স কম্পের বেনিফিটস আমি লাস্ট ভিডিওতে আমি একটু ডিটেইলসে বলছিলাম যে ওয়ার্কার্স কম্পের হচ্ছে ওই যে যেটা আমাদের বলি হচ্ছে এসএলইউ একটা সেটেলমেন্ট আছে, আর এটা হচ্ছে সেকশন 32 একটা সেটেলমেন্ট আছে। এসএলইউ সেটেলমেন্টটা কি, যে আমি কাজও করব প্লাস আমি একটা লামসাম পাইলাম, প্লাস হচ্ছে আমার মেডিকেল বেনিফিটসও ব্ল্যাক কার্ড মানে আমাদের ওয়ার্কার্স কম্প ক্যারিয়ারটা পে করতেছে। অন দ্য আদার হ্যান্ড আমি একটা সেকশন 32 সেটেলমেন্ট করলাম, সেই সেটেলমেন্টে আমি একটা লামসাম পাইলাম হচ্ছে ফ্রম দ্য ইন্স্যুরেন্স ক্যারিয়ার, ওয়ার্কার্স কম্প ইন্স্যুরেন্স ক্যারিয়ার। এখন আমরা একটু গাড়ি অ্যাক্সিডেন্টের কথা বলি। কি হলো, পিৎজা ডেলিভারি করতেছি, পিৎজা ডেলিভারি করতে গিয়ে কি হলো, থানন পিৎজা আমার ক্লায়েন্টকে মেরে দিল হচ্ছে পিছন দিয়ে, রিয়ার এন্ড করলো। আমি পিৎজা ডেলিভারি কিন্তু করতেছিলাম ওই সময়। তখন কি হলো, আমি একটা ওয়ার্কার্স কম্প ক্লেম ফাইল করবো, সেম যেমন উবার লিফট, সেম একটা ওয়ার্কার্স কম্প ক্লেম ফাইল করবো। অলসো আমি একটা যে গাড়ি আমাকে হিট করলো সেই গাড়ি এগেইনস্ট আমি একটা বিআই ক্লেম করবো। তো বিআই একটা ক্লেম করতেছি, প্লাস হচ্ছে একটা ওয়ার্কার্স কম্প ক্লেম করতেছি, প্লাস যদি আমার পলিসি যদি 100-300 থাকে, তখন আমি ওই ড্রাইভার থেকে নিয়ে আমি আমার ইন্স্যুরেন্সের এগেইনস্ট একটা ইউএম ক্লেম করতে পারবো। তাহলে আমার কয়টা সেটেলমেন্ট হলো, একটা ওয়ার্কার্স কম্প, ওয়ার্কার্স কম্পে তো অনেকগুলো বডি পার্ট আছে, তো অনেকগুলো সেটেলমেন্ট হতে পারে। ওয়ার্কার্স কম্প একটা, যে গাড়ি আমাকে হিট করলো তার কাছ থেকে একটা, প্লাস হচ্ছে আমার পার্সোনাল ইন্স্যুরেন্সে যদি আমার একটু বেশি পলিসি থাকে তখন আমি এটা নিতে পারবো। তাহলে ওয়ার্ক প্লেস ইনজুরি হচ্ছে, ওয়ার্ক প্লেস ইনজুরি হচ্ছে ডিফারেন্ট ভাই, ওয়ার্ক প্লেস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। তখন আর কোনো বিআই ক্লেম নাই, তখন একটা স্ট্রিক্টলি ওয়ার্কার্স কম্প হয়ে যায়। আর যদি আমি ডেলিভারি করতে গিয়ে বা ওইসব ক্ষেত্রে করতে গিয়ে যে আমি ধর আমি ডেলিভারি করতেছি কোথাও, পিৎজা ডেলিভারি করতে গেলাম, কিন্তু হঠাৎ করে কি হলো, কুকুর বাইরে এসে আমাকে কামড় দিল, তখন আমি কি করব, তখন আমি হচ্ছে বাসার যে ওনার বা ডগের যে ওনার, ওদের এগেইনস্ট আমি একটা ক্লেম করব, প্লাস হচ্ছে ওয়ার্কার্স কম্প একটা ফাইল করব। এখন কুকুর কামড়ে তো ওনাকে বলতে হবে যে এখানে তুমি ওয়ার্কার্স কম্প কি ফাইল করবো। অনেক রকমের কি হয় যে ওয়ার্কার্স কম্প, কুকুর কামড়ার পর একটা নিউরোলজিক্যাল ইস্যু হয়, ওইটাতে যদি আমার হয় তখন আমি একটা ওয়ার্কার্স কম্প ক্লেম ফাইল করবো। ওইখানে একটা সেকশন 32 আছে, ওইখানে একটা এসএলইউ আছে, এগুলো হচ্ছে ওয়ার্কার্স কম্প রিলেটেড। কিন্তু ইনজুরি কেসটা হচ্ছে আমার কুকুরের ক্ষেত্রে ওনারের বাসার এগেইনস্টে, যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তাহলে হচ্ছে আমার যে ড্রাইভার আমাকে হিট করেছে তার এগেইনস্টে। আর যদি স্ট্রিক্টলি যদি আমি কাজের যদি জায়গায় আমি যদি পড়ে গিয়ে ব্যথা পাই, তখন আমার পার্সোনাল ইনজুরি ক্লেম হয় না, তখন খালি হয় হচ্ছে আমার একটা ওয়ার্কার্স কম্প। আচ্ছা, তার মানে আপনি বলছেন যারা কাজের জায়গায় কোনো ইনজুরি শিকার হয় তাহলে তারা ওয়ার্কার্স কম্পোজিশনে কমে অ্যাপ্লাই করবে, সেটাই তো? জি জি। আচ্ছা, এটি গেল একটি। আর আমরা যে জায়গাটাতে ছিলাম, আপনার গাড়ির যেই ব্যাপারটাতে একটু সেটেলের একটা প্রশ্ন ছিল, যেটি হচ্ছে গাড়িতে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সাধারণত আমরা দেখি যে যদি এমন হয় যে বিপরীত অপোজিটে যে গাড়িটি হিট করেছে সেই গাড়িটি নাম্বার প্লেট ফেক, অথবা সেই গাড়িটির কোনো ইন্স্যুরেন্স নেই বললেই চলে, নেই এক কথায়, এরকম অনেকগুলো অভিযোগ থাকে। সাধারণত আমরা রাস্তায় যে অ্যাক্সিডেন্টগুলো দেখি বেশিরভাগই অ্যাক্সিডেন্টের সঙ্গে জড়িত অপর পাশের গাড়িটি আসলে রিকলেস ড্রাইভিং থেকে শুরু করে অনেক কিছু। সেক্ষেত্রে একজন মানে চালক বা একজন যিনি ভিকটিম, তিনি আসলে কিভাবে ক্ষতিপূরণ পাবে যদি অপোজিট গাড়ির কোনো ইন্স্যুরেন্সই না থাকে, প্লেটই ফেক হয়, বা আপনি জানেন যে এখানে প্রচুর এরকম আছে, সেক্ষেত্রে তারা কি করবে? আমি যদি পেডিস্ট্রিয়ান হই আর আমার কোনো পার্সোনাল ইন্স্যুরেন্স নাই, এমভিআইসি, মোটর ভেহিকল অ্যাক্সিডেন্ট ইন্ডেমনিফিকেশন কর্পোরেশন, যাদের 25,000 পর্যন্ত আমাকে পে করবে। আর যদি আমার গাড়ির ইন্স্যুরেন্স থাকে আর আমি একটা গাড়ির চালক হই, তখন হচ্ছে আমার ইন্স্যুরেন্সের এগেইনস্টে একটা ইউএম ক্লেম করব, যদি ওই ড্রাইভারের ইন্স্যুরেন্স না থাকে। আর সেটা আমার হচ্ছে রাইট অফ আমার সেটেল করতে পারে, কারণ এটার স্ট্যাচুট অফ লিমিটেশন হচ্ছে 6 ইয়ার্স, কারণ এটা হচ্ছে কন্ট্রাক্ট ল। তাহলে কি হলো, যে আমাকে যে গাড়ি দিয়ে হিট করলো তার কোনো ইন্স্যুরেন্স নেই, তো
তো এখন কি হলো, আমার ইন্স্যুরেন্সে আমি একটা ক্লেম করতেছি ইউএম ক্লেম, আনইনশোর্ড মোটরিস্ট ক্লেম। যে ক্লেমের এগেইনস্ট, যে ক্লেমেরতে আমি আমার ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমি পুরো টাকাটা আমি নিতে পারবো। আর আমার যদি অ্যাট মিনিমাম আমি নিতে পারবো হচ্ছে $25,000। কারণ নিউ ইয়র্ক সিটি যদি আপনি গাড়ি চালাতে চান, আপনার পলিসি লিমিট 25-50 থাকতেই হবে। 25-50 আবার একটু সবাইকে একটু ভেঙে বলি যে এখন যদি থানন, শান্ত ভাইয়া আর হচ্ছে রানা ভাইয়া যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তো ম্যাক্সিমাম আমরা পাবো হচ্ছে 50,000। আর এটার মধ্যে যদি থাননের একটা হাতও ভেঙে যায়, থানন 25,000-এর বেশি পাবে না। এটা হচ্ছে আমাদের একদম নিউ ইয়র্ক স্টেটের স্টেট মিনিমাম পলিসিটা থাকবে। সো আপনারা টেনশন করবেন না যে আপনার একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, আপনার গাড়িও পেলেন না, কে আপনাকে হিট করছে, আপনার ফুল কভারের জন্যই এখন আপনার ইনজুরির জন্য আপনার মনে করবে যে আচ্ছা আমার ইনজুরির জন্য মনে আমার ইন্স্যুরেন্স কোম্পানি পে করবে না। এটা ভুল ধারণা। তো আপনার ইন্স্যুরেন্স কোম্পানি অবশ্যই আপনাকে মেডিকেল ট্রিটমেন্টের জন্য পে করবে, আপনার যদি কাজ মিস করেন তার জন্য পে করবে, অলসো আপনার একটা পার্সোনাল ইনজুরি একটা সেটেলমেন্টে পে করবে। আর তার মানে হচ্ছে আসলে হতাশ হবার কোনো কারণ নেই, কোনো না কোনোভাবে ক্ষতিপূরণ পাওয়া যাবেই, যেহেতু এখানে আইন আছে। আমরা গাড়ির পরে একটু প্রপার্টি ড্যামেজের দিকে আসতে চাই। অনেকেরই প্রপার্টির ক্ষতি হয়, আপনি জানেন যে প্রপার্টি ড্যামেজ হয় কোনো কারণে, তার সম্পদ নষ্ট হয়, সেটি গাড়িই হতে পারে, অন্য কিছু হতে পারে। সেক্ষেত্রে প্রপার্টি ড্যামেজের যে গ্যাপ ইন্স্যুরেন্স যে পলিসিটা বা এটা যদি একটু ক্লিয়ার করতেন, আসলে এটা আসলে কি? আচ্ছা, গ্যাপ ইন্স্যুরেন্স হচ্ছে আপনার ডিলারশিপ থেকে কিনবেন। তো আপনার একটা গাড়ি আছে হচ্ছে আপনার একটা ভেরি নিউ কার BMW $60,000 আপনার ডলার গাড়ি, আপনার হচ্ছে ফাইন্যান্স হচ্ছে আপনার প্রায় $40,000 $20,000 আপনি ডাউন পেমেন্ট করছেন। তখন কি হলো, আপনাকে আবার একটা থানন এসে আপনাকে পিছন দিয়ে রিয়ার এন্ড করলো। এখন থাননের পলিসি লিমিটস কত? মাত্র হচ্ছে 10,000, কারণ হচ্ছে স্টেট মিনিমাম। এখন আপনার গাড়ির দাম হচ্ছে $60,000, আপনার ফাইন্যান্স আছে হচ্ছে আপনার 40,000, আপনার ডাউন পেমেন্ট হচ্ছে দিচ্ছেন হচ্ছে 20,000। থাননের থেকে তো আপনি 10,000 টাকা নিলেন, আপনি এখন বাকি যে 50,000 টাকা এটা কে পে করবে? যদি আপনার ফুল কভারেজ থাকে, গ্যাপ ইন্স্যুরেন্স পে করবে। যদি আপনার ফুল কভারেজ না থাকে, আপনার যদি গ্যাপ ইন্স্যুরেন্সও থাকে, আপনার গ্যাপ ইন্স্যুরেন্স এটা কভার করবে না। আর গ্যাপ ইন্স্যুরেন্স আমরা কার কাছ থেকে নিব? ডিলারশিপ থেকে নিব। এটা কিন্তু আমার পার্সোনাল অটো ইন্স্যুরেন্স থেকে না। আমি সবাইকে বলবো যে আপনারা যারা দামি গাড়ি চালান, কম দামি গাড়ি চালান, যে কোনো রকমের গাড়ি চালান, সবাই আপনারা ফুল কভারেজ নেন। যদি আপনার 20 টাকা, যদি 30 টাকা, $100, $50 যদি একটু বেশিও যায়, তা আপনার ফুল কভারেজ নেন। আমি জানি আমার সব হচ্ছে ট্যাক্সি ড্রাইভার্স, আমাদের অনেক ইয়েলো ক্যাব ড্রাইভার, তারা যদি ফুল কভারেজ নেয় আমেরিকান ট্রানজিটের সাথে অনেক টাকা মানে ওদের প্রিমিয়াম প্রায় ডাবল হয়ে যায়। কিন্তু আমি কি বলবো, আমি আপনাদের পার্সোনাল ইনজুরিটা আপনাদের দেখতে আপনাদের কষ্ট লাগে। সো আপনারা স্টিল যদি আপনার যদি টাকা একটু বেশিও লাগে, প্লিজ আপনারা ফুল কভারেজ দিবেন। এবং আপনি জানেন ফিউচারের জন্য এটি আসলে খুবই ভালো একটা দিক। থানুন ভাই, আমাদের আরো একজন দর্শক আছেন, আমরা একটু প্রশ্নটা নিয়ে আসছি। দর্শক কে আছেন আপনি? আপনার হ্যাঁ নাম বলে প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ, আমার নাম হায়দার আলী। আমি যে এখানে দেখতেছি, আমি লয়ার কাছে আমার একটা প্রশ্ন, যে আমার একটা গাড়ি ছিল, ওই গাড়িটা চুরি হয়ে গেছে। আচ্ছা, আমি কি ইন্স্যুরেন্স থেকে কোনো বেনিফিট পাইব এটা? আপনার আমার ডেক পেজটা দেখতে হবে। আমার ডেক্লারেশন পেজটা দেখলে আমি বুঝতে পারবো। একটা ইন্স্যুরেন্স কোম্পানিকে ফোন দেন সুন্দর মতো, যে হেই আমার গাড়ি চুরি হয়ে গেছে, এখন কি আমি কি করব? আমার কি ফুল কভারেজ আছে? আমার কি ওই কভারেজটা আছে নাকি? যে আমার যদি আমার স্টোলেন ভেহিকল হয়, ওই ক্ষেত্রে আমি কি করতে পারি? কিছু ইন্স্যুরেন্সে হয়তোবা হায়দার ভাই আপনি জানেনও না যে আপনার ইন্স্যুরেন্স এটা আছে, হয়তো আপনার ইন্স্যুরেন্স আছে। তো ইন্স্যুরেন্স কোম্পানিকে আপনি ফোন দিয়ে এটা হচ্ছে আপনার ডেক পেজটা আপনি চাবেন যে আমাকে ডেক্লারেশন পেজটা দাও, ডেক্লারেশন পেজটা দিয়ে আমাকে জানাও যে আমার যে গাড়ি যে চুরি হয়ে গেল, তোমরা কি আমাকে পে করবে নাকি? এটা হচ্ছে ডিপেন্ড করবে যে আপনি কি যে সেম, যে আমি কি ফুল কভারেজ কিনছি নাকি, আমি কি আমার পলিসি লিমিটস কত, এটা হচ্ছে আলাদা একটা কভারেজ আপনার কিনতে হয়। যে কভারেজটা আপনার আছে নাকি, এটা হয়তো আপনাকে বলেও নাই আপনার যে এজেন্ট যে আপনাকে সেল করছে, কিন্তু আপনার হয়তো থাকতে পারে। এটা আপনার ইন্স্যুরেন্স কোম্পানিকে ফোন দেওয়া ছাড়া এটা আমি আপনাকে আসলে বলতে পারবো না। আমি সেটাই আলোচনা করছিলাম একটু আগে ফুল কভারেজের ব্যাপারে। আচ্ছা, যদি এক্ষেত্রে যেমন ওনার যদি যে গাড়ি চুরি হয়ে গেল, কিন্তু ওনার যদি ইন্স্যুরেন্স পলিসিতে সেটি থাকে, সেক্ষেত্রে ক্ষতিপূরণটা কেমন হয়, বা সেক্ষেত্রে উনি অভিযোগটা কোথায় করবেন, বা ক্ষতিপূরণের জন্য ক্লেমটা আসলে কোথায় করবেন, কিভাবে করবেন? নিজের ইন্স্যুরেন্স, কারণ যেহেতু গাড়িতে চুরি হয়ে গেছে, এখানে আদার পার্টি নাই, তো আমার নিজেরই হচ্ছে আমার ইন্স্যুরেন্স, আমার নিজের ইন্স্যুরেন্সকে বলতে হবে যে আমার গাড়িটা আমি হারাইছি। টিপিক্যালি যখন আমার ফুল কভারেজ থাকে, গাড়ির দাম যতই হোক ইন্স্যুরেন্স কোম্পানি পে করবে। সো আমার গাড়ি যদি $50,000 হয়, আর যদি আমার ফুল কভারেজ থাকে, আপনার 50,000 আপনাকে পে করবে।
আপনার অ্যাজ লং এজ আপনার ফুল কভারেজ আছে, তারপরে এটা নিয়ে আপনার টেনশন হওয়ার কথা না। আপনার গাড়ি এটা যত টাকায় ভ্যালু হোক আপনার ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে পে করবে। কিন্তু যদি আরেকটা ড্রাইভার থেকে আপনি যদি নিতে চান, তখন সমস্যাটা হয় যে তখন ওই ড্রাইভারের মাত্র থাকে হচ্ছে 10,000 যদি স্টেট মিনিমাম হয়। আচ্ছা, আবার এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন আসলে যেটি আমাদের বিশেষ করে কমিউনিটিতে বেশ আলোচিত, সেটি হচ্ছে গাড়ির পার্টস চুরি হয়ে যায়। বলতে গেলে নতুন গাড়ির চাকা চুরি হয়ে যাচ্ছে, এটি একেবারে একটা কমন। তারপরে আপনার হাইড্রোলিক যেটি মেশিন রয়েছে সেটি চুরি হয়ে যাচ্ছে, লুকিং গ্লাস চুরি হয়ে যাচ্ছে। এক্ষেত্রে যখন এরকম ঘটনা ঘটে তাহলে একজন যিনি ভিকটিম উনি আসলে তখন কি করবে, সেটি আসলে কিভাবে কভার করা যায়? সেম যে আপনাদের যদি আপনার কভারেজ গুলো দেখতে হবে, হ্যাঁ, কারণ সবার ইন্স্যুরেন্স কোম্পানির সাথে একটা আলাদা একটা কন্ট্রাক্ট আছে আপনাদের। ওই কন্ট্রাক্টের অনুযায়ী আমাদের আগাতে হবে। যদি আপনার কন্ট্রাক্টের মধ্যে থাকে যে হ্যাঁ আমার যদি পার্টস গুলো চুরি হয় ওইটার আমার কভারেজ যদি কিনা থাকে, যেমন ফর এক্সাম্পল স্পাউজাল কভারেজ, যদি আমার গাড়ি আমার ওয়াইফ যদি আমার পাশে বসে থাকে আর আমি যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করি, আমার যদি স্পাউজাল কভারেজ না থাকে, তখন কিন্তু আমার ওয়াইফ আমার কাছে আমার ইন্স্যুরেন্স থেকে ক্লেম করতে পারবে না। সেম একটা যদি আমার ফুল কভারেজ না থাকে, যদি আমি আমার গাড়ি নষ্ট করি, আমার ওই ড্রাইভারের যদি আমি ফুল কভারেজ যদি না থাকে, আমি ওর থেকে মাত্র 10,000 নিতে পারবো। তো এগুলো হচ্ছে কভারেজ ইস্যু। তো কভারেজ হচ্ছে আপনার ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কথা বলতে হবে, ইন্স্যুরেন্স কোম্পানিকে বলতে হবে যে আমার এই কভারেজ গুলো আছে নাকি, তোমাকে একটু জানাও। আপনাদের এগুলো একটু ডেক্লারেশন পেজে একটু ডিফিকাল্ট হয়, আপনাদের হয়তো পড়তে আপনাদের একটু ডিফিকাল্ট হবে, যে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি যদি আপনাদের যে ডেক্লারেশন পেজটা যদি সেন্ড করে, যদি আমার সাথে কথা বলেন বা আপনাদের যে কোনো রকম আপনার অ্যাটর্নিদের সাথে কথা বলেন, তো ওরা ডেক পেজটা স্টাডি করলে আপনাদেরকে শুধুমাত্র বলতে পারে আচ্ছা ঠিক আছে তোমার এই কভারেজ গুলো আছে, তো তোমার যদি লুকিং গ্লাসও যদি চুরি হয়, তুমি এই কভারেজটা তুমি তোমার ইন্স্যুরেন্স কোম্পানি তোমাকে পে করবে। এটা ডিপেন্ড করে কার কভারেজ, এটা একটা স্ট্রিক্ট ব্ল্যান্ড কোনো অ্যান্সার নাই। না, সেক্ষেত্রে তার মানে হচ্ছে আপনি বলছেন যখন ইন্স্যুরেন্স করবে তখন একজন গ্রাহককে ভালোভাবে চেক করতে হবে যে তার যে আপনি যেটা বললেন ডেপ্রিসিয়েশন বা যে পেজটার কথা বললেন, সেই পেজের শর্তগুলো কি ভালোভাবে দেখে নেওয়া উচিত বলে মনে করেন আপনি? অবশ্যই ফুল কভারেজ ফার্স্ট থিং, স্পাউজাল কভারেজ ফার্স্ট থিং, সেকেন্ড থিং, মানে এই দুটো একদম অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট। আর যদি আপনার যদি গাড়িটা যদি একটু সুন্দর গাড়ি হয়, যেমন আমরা সবাইকে বলি যে 25-50 নিও না, এটা হচ্ছে স্টেট মিনিমাম। তো আমরা সবাইকে আমরা একটু বলি যে আপনাদের পলিসি লিমিট একটু বাড়ায় নেন, যে আপনাদের যদি 100-300 নেন, তাহলে কি আপনারা কিন্তু জানে না যে আপনার অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট, মানুষ গাড়ি চালাতে হলে আপনাদের অ্যাক্সিডেন্ট হবে। তো আপনার ওই ড্রাইভারের কি আছে, আপনার কি কতটুকু ব্যথা পেলেন, আপনার তো এটা আপনি আগে বলতে পারবেন না। সো আগে থেকে যদি আপনি রেডি থাকেন যে হ্যাঁ আমি যদি $10-20 করে বেশিও দিই মান্থলি, তাও তো আমার একটা বড় একটা কভারেজ থাকলো আমার কাছে, যে আমি আল্লাহ মাফ করে যে আমি একটা বড় একটা অ্যাক্সিডেন্ট হোক, আমি আই ক্যান গেট ফেয়ারলি আমি একটা কম্পেনসেশন সুন্দর মতো পাবো। কারণ সবাই তো ইচ্ছে করে ব্যথা পায় না, আর যেসব ব্যথাগুলো পায় মানুষ সেগুলো তো বড় সড়ো ব্যথা হয়। তো এইসব ক্ষেত্রে কারো হাত বা আঙ্গুল বা পা $25,000 কেউই আসলে এটা কারোই এটা ফুল স্যাটিসফাইড হবে না, কারণ যার হাত ভাঙছে সে তো সারা জীবন এটা নিয়ে সব হবে। তো আপনারা যদি পলিসিগুলো যদি বাড়ান, স্পাউজাল কভারেজ নেন, ফুল কভারেজ তো অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট। আপনাদের জানি আপনাদের পলিসিগুলো একটু বেড়ে যায়, ওই ক্ষেত্রে যদি আপনারা একটু যদি তাও নেন আপনাদের জন্য খুবই সুবিধা। আচ্ছা থানুন ভাই, আমরা তো এতক্ষণ গাড়ি নিয়ে আলোচনা করলাম, এবার একটু পার্সোনাল ইনজুরি নিয়ে কথা বলতে চাই। আমাদের অনেকেই আছেন, আপনি যেটা বললেন স্লিপ অ্যান্ড ফল ডাউন, অথবা কেউ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, অথবা অন্য কোনো দোকানে, সে ওই দোকানের কোনো এমপ্লয়ি না, সে হয়তো কাস্টমার বা অন্য কোনো কারণে, অথবা কোনো কনস্ট্রাকশন এরিয়ার নিচে দিয়ে যাওয়ার সময় নানা কারণে আমাদের অনেকে পার্সোনাল ইনজুরির শিকার হন। এই যে পার্সোনাল ইনজুরির শিকার হয়, সেক্ষেত্রে তারা পার্সোনাল ইনজুরি যখন একজন মানুষ শিকার হয়, তাহলে তাকে কার বিরুদ্ধে মামলা করবে, বা সেই মামলা করার জন্য যে তথ্যগুলো প্রয়োজন সেগুলো কিভাবে কালেক্ট করবে, বা আপনারা বা এইভাবে কিভাবে সহায়তা করতে পারেন এই ব্যাপারে? এটা এখন আমরা হচ্ছে আমি ম্যাকডোনাল্ডসে গেলাম, তো আমার একটা কোয়াড্রিপ্লিজিক একটা কেস আছে, যেখানে হচ্ছে পড়ে গিয়ে ওর পা এখন নিচ পুরো হচ্ছে ডিজেবল, মানে আর কাজ করে না। কি হয়েছে, ওর হচ্ছে ম্যাকডোনাল্ডসে গেছিল, ম্যাকডোনাল্ডসে গিয়ে ওখানে পানি ছিল, পানিতে স্লিপ করে পড়ে গেছে। তো আমার এই কেসটা কার এগেইনস্টে? ম্যাকডোনাল্ডসের। আমি যেখানে পড়বো তার এগেইনস্টে। এখন মানুষ বলবে যে আমি তো সাইড ওয়াকে পড়ছি, আমি সিটির বিরুদ্ধে কেস করবো। ভুল। সাইড ওয়াক হচ্ছে আপনার দায়িত্ব। সাইড ওয়াকে যদি কোনো ডিফেক্ট থাকে এটা আপনার দায়িত্ব। এটা হচ্ছে মানে যেখানে আমি পড়লাম সেই অ্যাডজাসেন্ট যদি বাসা থাকে বা কোনো একটা বিজনেস যদি থাকে, সেই বিজনেসের দায়িত্ব, সেই বাসার দায়িত্ব। এটা এমন না যে ঠিক আছে আমি সাইড ওয়াকে পড়লে যে আমার সিটির বিরুদ্ধে কেস হবে, এটা কিন্তু ভুল।
সিটির বিরুদ্ধে তখনই কেস হবে যদি এটা সোনলি যে যে বাসাটা আপনার যেই সাইড ওয়াকে আপনি পড়ছেন বা যেখানে আপনি পড়ছেন ওইটার পাশে যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিংটা হচ্ছে সিটির ওন, তো অনলি ওই ক্ষেত্রে আমাদের সিটির এগেইনস্টে কেস হবে। কিন্তু যদি আপনি স্নো পরিষ্কার করেন নাই কিন্তু আরেকজনের বাসার সামনে আরেকজনের সাইড ওয়াকে আপনি পড়ে গেছেন, তখন আমার ওই বাসার এগেইনস্টে তো কেস। তো ঘুরে ফিরবে যেই ওনার হচ্ছে বিজনেসটার ওনার বা যে বাসাটার ওনার, ওদের বিরুদ্ধেই আমাদের কেসগুলো হয়। আচ্ছা, আমার থারুন ভাই, আমাদের সময়ও শেষ হয়ে আসছে, জাস্ট ছোট করে জানতে চাই আরেকটা ব্যাপার হচ্ছে যে ওয়েজ লস এবং ওয়ার্কার কম, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? ওয়েজ লস হচ্ছে যে নো ফল্ট পে করতেছে, মানে আপনার অটো ইন্স্যুরেন্স কোম্পানি পে করতেছে। আর ওয়ার্কার্স কম্প হচ্ছে আপনার কাজ বা উবার বা লিফটের যে ক্যারিয়ার গুলো আছে, ব্ল্যাক কার ফান্ড বা আপনার কাজের যে ক্যারিয়ার গুলো আপনার ইউজ করে ওরা পে করতেছে, সেটা হচ্ছে ওয়ার্কার্স কম্প। ওয়ার্কার্স কম্প পে করে হচ্ছে মাত্র 66%, আর নো ফল্ট পে করে হচ্ছে 80%। আবার ওয়ার্কার্স কম্প কি করে, আপনাকে একটা সেটেলমেন্ট দেয়, SLU সেটেলমেন্ট, সেকশন 32 সেটেলমেন্ট, নো ফল্টে কোনো সেটেলমেন্ট নাই। নো ফল্ট আপনার কোনো $50,000 যদি পে করে আপনার কাছ থেকে এই টাকাটা ফেরত যাচ্ছে না। কিন্তু ওয়ার্কার্স কম্প যদি এটা স্লিপ এন্ড ফল হয়, কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট না হয়, ওয়ার্কার্স কম্প যদি $5,000 পে করে সেটা আবার ফেরত দিতে হয়। আর যদি মোটর ভেহিকল অ্যাক্সিডেন্ট হয় তখন হচ্ছে ফার্স্ট $50,000 ফ্রি, পরে $50,000 থেকে যেটা ওয়ার্কার্স কম্প পে করে ওই টাকাটা আবার ফেরত দিতে হয় হচ্ছে আউট অফ সেটেলমেন্ট। আচ্ছা, সেটি আমরা বুঝতে পারলাম। আসলে থারুন ভাই, আপনার সঙ্গে কথা বললে খুব দ্রুত সময় শেষ হয়ে যায়, যদিও বা আপনি চেষ্টা করেন যে দুর্ঘটনা প্রবণ যে মানুষগুলো আছেন তাদেরকে এই সহায়তা হাত বাড়িয়ে দিতে। শেষ করার আগে যেটি হচ্ছে যে অনেকে আমাদের দর্শকে প্রশ্ন করেন বা এখানেও করেছেন যে আপনি বাফেলোতে থাকেন, সেক্ষেত্রে যদি আপনার সঙ্গে কেউ নিউ ইয়র্কে বা অন্য কোনো জায়গা থেকে যোগাযোগ করতে চায় বা কাজ করতে চায়, সেটা কি সম্ভব কিনা? অবশ্যই অবশ্যই, আমার নিউ ইয়র্ক সিটি থেকে আমার অনেক ক্লায়েন্ট। আমি এই যে ফ্রাইডেতে, আমি থার্সডেতে আসতেছি, নিউ ইয়র্ক সিটিতে থাকবো পুরো উইকেন্ডে। আমি চেষ্টা করবো যে মারা গেল যে দেখা করার জন্য। আমার একটা ফ্রেন্ডের ফ্রেন্ড আর কি, বেসিক্যালি যে ফ্যামিলিটা আলবানিতে মারা গেল, আমি তার জন্য যাচ্ছি নিউ ইয়র্ক সিটিতে। আমি নিউ ইয়র্ক সিটিতে আমার অনেক ক্লায়েন্টস, আমি হিয়ারিং করি, আমি কুইন্স কাউন্টিতে কোর্টে যাই, আমি ব্রঙ্কসের কোর্টে যাই, আমি সবগুলো কোর্টে যাই। সো আমি বাফেলোতে কিন্তু বেশি দূর না, আপনারা ফোন দিবেন, আমি একটা প্লেন টিকিট হবে। ধন্যবাদ। আসলে প্রযুক্তির এই দুনিয়ায় কোনো কিছুই মানে দূরে নাই, সবকিছু হাতের মুঠে। থানুন ভাই, আপনাকে বিশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সেই সঙ্গে আপনাকে নতুন বছরের নববর্ষের শুভেচ্ছাও। অবশ্যই। দর্শক, সেই সঙ্গে আপনাদেরও বিশেষ ধন্যবাদ। এবং আপনারা এতক্ষণ শুনলেন আমাদের অ্যাটর্নি মহোদয় যেমনটি আলোচনা করছেন যে আপনি দুর্ঘটনায় পড়লে কিভাবে আপনি ক্ষতিপূরণ আদায় করবেন। যদিও বা এই ক্ষতিপূরণ আপনার জীবনের যে ক্ষতি হয়েছে সেটির সঙ্গে এইটি একেবারেই অপ্রতুল, তারপরেও আপনার জীবনের ভবিষ্যতে নিরাপত্তার জন্য এই ক্ষতিপূরণ বিভিন্নভাবে আপনি আদায় করতে পারেন। তারপরেও আমাদের প্রত্যাশা থাকবে আপনারা জীবনে চলার পথে সতর্কভাবে চলবেন। জীবনে সতর্কতা অবলম্বন করলে আসলে ক্ষতিপূরণের থেকে নিজের সুস্থ থাকাটাই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আজ এ পর্যন্তই। অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।